বাঁকা হাসলো আবরার, যেন সে জানতো এমন কিছু ঘটবে। হাতে থাকা রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল মায়ের দিকে। মিসেস বন্যা পেপারটা নিয়ে তাতে চোখ বুলালেন। ইরফান চৌধুরী এগিয়ে এসে বোনের হাত থেকে পেপারটা নিয়ে দেখলেন। হতভম্ব হয়ে গেলেন উনি। অসহায় চোখে ঈশার দিকে তাকালেন। বাবাকে তাকাতে দেখে ন্যাকা কান্না জুড়ে দিল ঈশা। কাঁদতে কাঁদতে বলল, আমি বিশ্বাস করি না এসব। আবরাম, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এইভাবে আমাকে কষ্ট দিতে পারো না। কথাগুলো বলতে বলতে সে এগিয়ে এসে আবরারকে জড়িয়ে ধরতে চাইল। অমনি সামনে চলে আসলো আশি। মস্তবা একটা হাসি দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে বলল, আপু, আপনার যত ইচ্ছা আমাকে জড়িয়ে ধরুন। পরপুরুষকে জড়িয়ে ধরতে নেই, জানেন না? আর আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এটাই সত্য। ওনার ভাগ্যে আপনি ছিলেন না, আমি ছিলাম। রাগে শরীর জ্বলে উঠল ঈশার। এক ধাক্কায় আশিকে সরিয়ে দিল। রাগে গজগজ করতে করতে বলল, এখন কি তুমি আমাকে শেখাবে আমি কি করব আর কি করব না, কোনটা ঠিক আর কোনটা ঠিক না? আশি হাই তুলে বলল, আপনি যা ইচ্ছা তা করেন, শুধু আমার জামাইকে ছোবেন না, তাহলেই চলবে। আর যদি ছুতে আসেন তবে শুধু শেখাবো না, হাতটা ভেঙে গলায় ঝুলিয়ে দিব, বুঝতে পেরেছেন? আশির জবাব শুনে সবাই হা করে তাকিয়েছে আশির দিকে। মিসেস বন্যা গম্ভীর চোখে একবার আশিকে পর্যবেক্ষণ করলেন। অন্যদিকে আবরার একটা ঢোক গিলে মনে মনে ভাবল, কি সাংঘাতিক রে বাবা, একটু আগে আমাকে বিয়ে করতে চাচ্ছিল না, আর এখন জামাই জামাই করছে, আবার আরেকজনকে থ্রেটও দিচ্ছে। এই মেয়েকে বোঝা বড়ই কঠিন। এই ঝালমরিচকে আমি কিভাবে সামলাবো? ওর মনে কখন কি চলে তাই তো বুঝি না। বুক ফুলিয়ে একটা শ্বাস নিল আবরার। মনে মনে ভাবের সাথে বলল, আমিও এমপি আসবো আবরার, তোমাকে ঠিকই লাইনে নিয়ে আসবো। তোমার তেরা বাঁকা কথা বলা ছুটিয়ে দেব। তবে নিজের বরের জন্য এতটুকু পজিটিভ তুমি হতেই পারো, মিস অদ্ভুত চোখওয়ালি। ও সরি, মিস না, এখন তো মিসেস। মাই ডিয়ার মিসেস অদ্ভুত চোখওয়ালি। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই। ঈশা একাধারে নেকা কান্না কেঁদে যাচ্ছে। এবার মুখ খুললেন মিসেস বন্যা। আশিকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এই যে মেয়ে, তোমার বাবা কি জানে তুমি এভাবে আমার ছেলের সাথে বিয়ে করেছো? নতমস্তক নাড়িয়ে না বোঝালো আশি। মিসেস বন্যা একটা শ্বাস ফেলে বললেন, তোমার বাবা মাকে এখানে আসতে বলো। বাবার মায়ের কথা বলায় বুকটা ভার হয়ে আসলো আশির। তবুও মৃদুস্বরে বলল, আমার বাবা নেই, মা অসুস্থ। অবাক হলেন মিসেস বন্যা। উনি কিছু বলবেন তার আগে মিসেস মোনা মুখ বাঁকিয়ে বলল, আপা, আপনার ছেলে কেমন মেয়েকে বিয়ে করলো? না আছে রূপ, না আছে বাপ, আর না আছে বংশ পরিচয়, মাও নাকি অসুস্থ। এই মেয়েকে আপনি কিভাবে মেনে নিতে পারেন? কোথায় আবরার বাবার মতো হীরার টুকরো ছেলে, আর কোথায় কয়লার মতো মেয়ে? ভীষণ রাগ হলো আশির। তাকে যা বলার বলো, কিন্তু তার বাবা বংশ পরিচয় কেন টেনে আনবে? তবুও দম ধরে দাঁড়িয়ে রইল সে। আশি চুপ রইল, আবরার চুপ রইল না। আশির হাত শক্ত করে মুঠোয় পুরে মিসেস মনাকে উদ্দেশ্য করে বলল, আপনার কাছে ও কালো হোক, কুৎসিত হোক, কিন্তু আমার কাছে ও সুন্দর। আমার মায়ের পর আমার দেখা সবচেয়ে সুন্দরতম নারী। কিন্তু আপনার চোখে সেই সৌন্দর্য ধরা পড়বে না মামি, কারণ সেই সৌন্দর্য দেখার মতো মন মানসিকতা আপনার নেই। তা আপনার কথাতেই বুঝেছি। আমার বাবা মা আমাকে কারোর গায়ের রং, বংশ পরিচয় দেখে ভালোবাসা, সম্মান করা শেখায়নি। আজ ও যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে ওকে সৃষ্টিকর্তাই ফেলেছেন। ওর সাথে যা হয়েছে তা আমাদের সাথেও তো হতে পারত। আপনি ওর ত্রুটিগুলো দেখছেন, তবে ওর গুণগুলো দেখেননি। এতগুলো বছর ধরে এই সমাজের সাথে যুদ্ধ করে টিকে থাকা মেয়েও, কিশোরী বয়সে ও নিজের বাবাকে হারিয়েছে। চাচা বাড়ি কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল ওকে আর ওর অসুস্থ মাকে। কিন্তু ও থেমে থাকেনি। আজ এতগুলো বছর ধরে একা লড়ে গেছে, এত দূর এসেছে। বাবা ছাড়া একটা মেয়ের জীবন কেমন হতে পারে তা বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই। আপনার কাছেও কয়লার মতো হলেও আমার কাছে ও যে কোনো মূল্যবান রত্নের চেয়ে অধিক মূল্যবান। যাই হোক, আমি কাউকে আর কিছু বোঝাতে চাই না। সবাই শুধু এতটুকু জেনে রাখুন, ও আমার ওয়াইফ মিসেস আবরার। আর আমার ওয়াইফকে যদি কেউ অপমান করে তবে আমিও ছেড়ে কথা বলবো না। ও কেমন তা আমাকেই বুঝতে দিন। আমার যেখানে ওকে নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে অন্য কেউ এই বিষয়ে মাথা না ঘামালেই খুশি হব। এক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে আছে আশি। চোখ ছলছল করছে তার। সে কখনোই ভাবেনি তার জীবনে এমন কেউ কখনো আসবে যে তাকে এতটা সম্মান করবে, তাকে বুঝবে, তার ঢাল হবে। অন্যদিকে আবরারের কথাগুলো শুনে অপমান বোধ করলেন মিসেস মনা। দাঁতে দাঁত চেপে মিসেস বন্যাকে উদ্দেশ্য করে বললেন, দেখেছেন আপা, মেয়েটা কিভাবে আবরারকে বশ করেছে? আবরারের আগে কখনো আমার সাথে এভাবে কথা বলেনি, আর আজ
সব এই মেয়ের জন্য হয়েছে। কপাল কুচকালো আবরার। মনে মনে ভাবলো সে এতক্ষণ কাকে কি বলল। তার কোনো কথা কি মিসেস মনার এক কান দিয়েও ঢুকেনি নাকি? মিসেস মনাকে আর কিছু বলার রুচি হলো না আবরারের। মিসেস বন্যা এবার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কিন্তু একটু বেশিই বলছো মোনা। ভুলে যেও না, তোমার স্বামী আর আমিও কিন্তু একসময় এমন পরিস্থিতিতে ছিলাম। আর আমার কাছে কারোর গায়ের রং ম্যাটার করে না, যা ম্যাটার করে তা হলো চরিত্র। মাথা নিচু করে নিলেন মিসেস মনা। চেয়েও আর কিছু বলতে পারলেন না। আর মিস্টার ইরফান এখনো চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছেন। মিসেস বন্যা এবার ঈশার কাছে গেলেন। মিসেস বন্যাকে নিজের দিকে আসতে দেখে আবরারও নেকা কান্না শুরু করলো ঈশা। এতক্ষণ যাও আশা ছিল মিসেস বন্যার সাথে কথা শোনার পর, এখন সে আশাও খুঁজে পাচ্ছে না ঈশা। এখন অস্ত্রই একমাত্র অস্ত্র, যদি মিসেস বন্যাকে মানানো যায়। ঈশা মিসেস বন্যাকে জড়িয়ে ধরে ফুফাতে ফুফাতে বলল, ফুপি, আবরার কি বলো না আমার সাথে এমনটা না করতে? আমি ওকে অনেক ভালোবাসি, আমার সাথে ও অনেক ভালো থাকবে। এই মেয়ে ওর যোগ্য না। ফুপি বলো না আবরার কি, ও যেন আমাকে বিয়ে করে। বলো না ফুপি। মিসেস বন্যা ঈশার মাথায় হাত রেখে বললেন, আমাকে ক্ষমা করে দাও ঈশামা, আমি ভুল করেছি। আবরারের মতামত ছাড়া তোমার সাথে ওর বিয়ে ঠিক করে। আমার এই ভুলের কারণে তোমাকে কষ্ট পেতে হচ্ছে, কিন্তু এখন যে আমার কিছুই করার নেই ঈশা। আবরার ওই মেয়েকে বিয়ে করেছে। আমি না মানতে চাইলেও সত্য এটাই। আর ভালোবাসা ছাড়া কি সংসার টেকে? তুমি আবরারকে ভালোবাসলেও আবরার যে তোমাকে ভালোবাসে না। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। আমি কি করে ওদের সম্পর্ক ভেঙে তোমার সাথে সম্পর্ক করতে পারি? তুমি অনেক ভালো মেয়ে ঈশা, তুমি অনেক ভালো ছেলে পাবে। তুমি আর কিছু বলতে পারলেন না মিসেস বন্যা। তার পূর্বেই ধাক্কা মেরে মিসেস বন্যাকে দূরে সরিয়ে দিল ঈশা। মিসেস বন্যার কথাই গা জ্বলছে তার, মাথা গরম হয়ে গেছে। ঈশার ধাক্কার কারণে ছিটকে আবরারের গায়ে গিয়ে পড়লেন মিসেস বন্যা। মাকে জড়িয়ে নিল আবরার। রাগে থরথর করে কাঁপতে লাগলো সে। মিস্টার আব্বাস ও চোখ মুখ লাল করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আবরার ঈশাকে কিছু বলতে চাইলেও তার হাত চেপে ধরে চোখের ইশারায় থামিয়ে দিলেন মিসেস বন্যা। কিন্তু থামলো না ঈশা, রাগে চিৎকার করে বলল, ভালো মাই ফুট। আমার মাথা খারাপ হয়েছিল যে তোমার মতো মহিলাকে এত সম্মান দেখাচ্ছিলাম, এত তেল দিচ্ছিলাম, যাই করছিলাম সব আবরামের জন্য করছিলাম। এতে করে বুঝলাম আবরামকে আমি ভালোবাসি। তাও তোমরা মা ছেলে আমার ভালোবাসা বুঝলে না। যেহেতু আবরাম আমাকে বিয়ে করছে না, তাহলে এসব নাটক কি কোনো মানে হয় না। কথা শেষ করার আগেই সশব্দে একটা থাপ্পড় পড়লো ঈশার গালে। ঈশা গালে হাত দিয়ে ছল ছল চোখে তাকালো নিজের বাবার দিকে, কারণ থাপ্পড়টা তার বাবা ইরফান চৌধুরী দিয়েছে। ইরফান চৌধুরী মেয়েকে তোয়াক্কা না করে বোনের সামনে গিয়ে নত কণ্ঠে বললেন, আপা, ক্ষমা করে দিও। আমার মেয়েকে হয়তো আমি সুশিক্ষা দিতে পারিনি, তাই আজ আমার মেয়ের কাছে তোমাকে অপমানিত হতে হলো আপা। আজ আমি আসি। কথাটা বলে আর দাঁড়ালেন না ইরফান চৌধুরী। মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে গেলেন। মিসেস মনা রাগে চোখে একবার আরশির দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন স্বামীর পেছনে। মিসেস বন্যা ব্যথিত নয়নে ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল। আবরার মিসেস বন্যাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, ইটস ওকে মা, তুমি কষ্ট পেও না, আর আমাকেও ক্ষমা করে দাও। আমি চাইনি তোমার মতামত ছাড়া এভাবে বিয়ে করতে, কিন্তু বাধ্য হয়েছি। মিসেস বন্যা আবরারের পিঠে হাত বুলিয়ে বললেন, না রে বাবা, ভুল আমার দ্বারা হয়েছে। মানুষ চিনতে ভুল করেছি আমি, অনেক বড় ভুল হয়েছে আমার। মিসেস বন্যার কথায় আবরার বুঝলো তার মা ভীষণ কষ্ট পেয়েছে ঈশার ব্যবহারে। তাই সে আব্বাস আহমেদ আর আহিকে চোখের ইশারায় কিছু বুঝাতেই তারা এগিয়ে আসলো। আহি মাকে চাপড়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, এটা কোনো কথা মা? আমার আর কিছুক্ষণ পর বিয়ে, আর তুমি এভাবে মুখ ফুলিয়ে আছো। এখন কি আমি কান্না শুরু করব? তোমাকে এভাবে দেখে কি আমার কান্না পাচ্ছে? আব্বাস আহমেদ মস্করা করে বললেন, ঠিকই বলেছো আহি মামুনি, এখন তো আমারও কাঁদতে ইচ্ছা করছে। চলো আমরা বাপ বেটি মিলে কাঁদতে বসি। মিসেস বন্যা আবরারের বুক থেকে মাথা সরিয়ে আব্বাস আহমেদের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। আব্বাস আহমেদ ভয় পাওয়ার অভিনয় করে বললেন, দেখেছো তোমরা, আমার মিসেস আবার নিজের আগের রূপে ফিরে এসেছে। কিভাবে আমাকে চোখ রাঙাচ্ছে। আজ আমি একজন নিরীহ ভালো বর বলে বউকে চোখ রাঙাই না। সবাই হেসে উঠল আব্বাস আহমেদের কথায়। মিসেস বন্যা আলতো হাসলেন। ভীষণ প্রশান্তি অনুভব করলেন তিনি। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলেন এত ভালো স্বামী সন্তান দেওয়ার জন্য। এর মাঝে নিজ থেকে খবর আসলো রাদিফরা চলে এসেছে। ব্যস্ত হয়ে উঠলেন মিসেস বন্যা। তখন আব্বাস আহমেদ বলে উঠলেন, বন্যা, আবরার, আশির কিন্তু ধর্মমতে বিয়ে হয়নি।
আহি আর রাদিফের সাথে ওদেরও বিয়ে হবে। কপালে ভাঁজ পড়ল মিসেস বন্যার। তিনি এখন এত দ্রুত আরশির জন্য বিয়ের পোশাক গহনা কিভাবে জোগাড় করবেন? যতই হোক আরশি এখন তার একমাত্র ছেলের বউ। কি করবেন ভাবতে লাগলেন তিনি। বউ সাজানো হচ্ছে আরশিকে। পরনে হালকা গোলাপি রঙের লেহেঙ্গা, হীরার গহনা। লেহেঙ্গার গহনার ডিজাইন বেশ পছন্দ হয়েছে আরশির। লেহেঙ্গা মোটামুটি ভারী হলেও গহনাগুলো হালকা ডিজাইনের মধ্যে হওয়ায় স্বস্তি বোধ করছে আরশি। চুপচাপ মূর্তির মতো বসে আছে সে। মিসেস বর্নার নির্দেশ মতো তাকে সাজাচ্ছে পার্লারের মহিলারা। সাজানো শেষ হতেই পার্লারের মহিলারা বেরিয়ে গেলেন। মিসেস বন্যা আরশির কাছে এসে মুখটা উঁচু করে ধরলেন। আরশি চোখ মেলে তাকালো মিসেস বন্যার দিকে। আরশির মায়াভরা মুখ, সুন্দর টানা টানা চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস বন্যা। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। চোখ নামিয়ে মৃদু হাসলো আরশি। এতে যেন আরশির সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পেল। মিসেস বন্যার ইচ্ছে হলো আরো কিছু সময় আরশির দিকে তাকিয়ে তাকে খুঁটে খুঁটে দেখতে। কিছু তো একটা আছে ওই শ্যামা মেয়ের মাঝে, যা যে কাউকে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করবে। এই শ্যামা মেয়ে যেন যে কাউকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। না হলে তার ছেলে কোনো মেয়ের জন্য এতটা পাগল কি করে হয়? আহি হঠাৎ হাঁচি দেয়ায় ধ্যান ভাঙল মিসেস বন্যার। কিছুটা অপ্রস্তুত হলেন তিনি। হালকা কেশে গলা ছেড়ে মন আর মোহনাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, একটু পর ওদের নিচে নিয়ে আসবে। আমি কাউকে পাঠিয়ে দিব ডাকার জন্য। ততক্ষণ অবধি ওদের সাথেই থেকো তোমরা দুজন। মন আর মোহনা মাথা নাড়িয়ে সায় জানালো। মিসেস বন্যা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি বের হতেই হুড়মুড় করে রুমে ঢুকলো আবির আর রাহুল, যেন দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ওরা ভেতরে আসতে মোহনা গিয়ে দ্রুত দরজা লাগিয়ে দিল। এক লাফ দিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো মোহনা। মোহনাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে ভ্রুকুচকে তাকালো আরশি। মোহনা খপ করে আরশির হাত ধরে ওকে উঠিয়ে বেডে এনে বসালো। আরশিকে বেডে বসাতে হিসাবে আরশির সামনে গোল হয়ে বসলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আরশির দিকে। আরশির চোখ ছোট ছোট করে বলল, কি সমস্যা? আমাকে বুঝি বউ সেজে অনেক বেশি সুন্দর লাগছে। মোহনা মুখটা কাদো কাদো করে বলল, এই ছিল তোর মনে? তলে তলে প্রেম করলি, আবার আমার ক্রাশকে বিয়ে করে নিলি? আহি মুখ বাঁকা করে বলল, তোরা দুইটা এমন করতে পারলি? এভাবে ধোকা দিলি? আমার ভাই আমার এই ব্যাপারে কিচ্ছু কইলো না, তুই আমার বান্ধবী হয়েও আমার একটু বললি না কেন? বললি কি আমি তোদের প্রেমের মাঝখানে ভিলেন হতাম নাকি? কবে থেকে তোদের প্রেম চলে? জলদি বল, কিভাবে প্রেম হলো সেটা বল। বল বল, যতক্ষণ না শুনবো ততক্ষণ শান্তি পাবো না। হাইতুল্লাহ আরশি বলল, প্রেম থাকলে তবেই না কাহিনী শুনবো। আরশির কথা শুনে সবাই একসাথে বলে উঠল, মানে? আরশির সোজাসাপটা জবাব দিল, উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। আরশির জবাবে মুখ হা হয়ে গেল সবার। আরশি ওদের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিভাবে আবরার তাকে বিয়ে করেছে সবটা জানালো। সবটা শুনে আহি বলল, আমার ভাই দেখি তোর প্রেমে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তোকে কিডন্যাপ করে বিয়ে করলো। আমার ভাইও একটা চিজ মানতেই হবে, রাতারাতি কি প্ল্যানটাই করলো। আর দেখ, তোর জন্য বিয়ের সবকিছু আগে থেকেই কিনে রেখেছে। বাবা কি প্রেম, কি ভালোবাসা। যা হয়েছে ভালোই হয়েছে, তুই আমার ভাবি হয়ে গেলি, আর ঈশা ডাইনিটাও বিদায় হলো। আহ, কি সুখ সুখ লাগছে। নিশ্চুপ রইল আরশি। কিছু একটা ভাবতে লাগলো সে। এমন সময় মন বলল, তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সবাই উৎসুক চোখে তাকালো মনের দিকে। মন কৌতূহল নিয়ে বলল, আবরার ভাইয়া তোকে কিডন্যাপ করে ভয় দেখিয়ে পেপারে সাইন করালো, আর তুইও ভয় পেয়ে সাইন করলি? এই ব্যাপারটা ঠিক হজম হলো না। তোকে আমার খুব ভালো করে চেনা আছে। যে মেয়ে কারো থ্রেডের তোয়াক্কা না করে কাউকে ভয় পায় না, সে আজ ভয় পেয়ে সাইন করলো। আর এখনই বা তুই এত স্বাভাবিক কি করে আছিস? সবাই ভাবলো আসলেই তো মনের কথাটা ঠিক। আশি তো ভয় পাওয়ার মতো মেয়ে নয়। তবে আজ কিভাবে সে ভয় পেল? আশি নীরবে ভাবতে লাগলো এখন কি জবাব দিবে। তবে জবাব দেওয়ার প্রয়োজন পড়লো না আশির। সে কিছু বলার আগেই দরজার নক করে একজন জানালো নিচে তাদের ডাকা হচ্ছে। দ্রুত যেন সবাই নিচে আসে। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আশি। মন মোহনা উঠে দাঁড়ালো আশি আর আহিকে নিচে নিয়ে যাওয়ার জন্য। ধীরে ধীরে আশি আর আহিকে ধরে নিচে নিয়ে আসতে লাগলো মন মোহনা। ওরা সিঁড়ির কাছে আসতেই আরো কিছু মেয়েরা আশেপাশে চোখ হলো। পেছন পেছন আবির আর রাহুল আসছে। নিচে আসতে আশির চোখ চলে গেল সামনের দিকে। নিজের মা মিহি বেগম এবং রিফাকে দেখে ভীষণ অবাক হলো আশি। তার চেয়ে বেশি অবাক হলো মিহি বেগমকে আবরারের সাথে হেসে হেসে কথা বলতে দেখে। আবরার ওনাকে এক হাতে আগলে নিয়ে কথা বলতে বলতে ধীরে ধীরে এগিয়ে আসছে। সোফার কাছে
পৌঁছাতেই আবরার ওনাকে যত্ন সহকারে বসিয়ে দিল। মিহি বেগম আলতো হেসে আবরারের মাথায় হাত বুলিয়ে দিলেন। চোখ জ্বলে উঠল আরশির। আজ কতগুলো বছর পর সে নিজের মাকে এভাবে সুস্থ অবস্থায় হাসতে দেখলো। কি সুন্দর পরিপাটি দেখাচ্ছে মিহি বেগমকে। এই মুহূর্তে ওনাকে দেখে কেউ বলবে না উনি মানসিকভাবে দুর্বল। মিহি বেগম রিফার সাথে টুকটাক কথা বললেও কখনো হাসেন না, আর আরশিকে তো সহ্যই করতে পারেন না। একটা স্বাভিমান হানা দিল আরশির মনের মাঝে। তার মা তার সাথে কথা বলতেই চায় না, দেখলেই রাগারাগি করে, অথচ আবরারের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আসলেই কি তার কোনো দোষ ছিল যার জন্য তার মা তাকে এতগুলো বছর ধরে অবহেলা করে আসছে? আরশির ভাবনা চিন্তার মাঝে সোফার কাছে চলে আসলো তারা। আরশিকে বসিয়ে দেয়া হলো সোফায়, আহিকে বসানো হলো রাফিদের পাশে। আরশিকে দেখেই রিফা এগিয়ে আসলো। আরশির পাশে বসে তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরলো। এই মেয়ের হাসি দেখলেই কেউ বলবে না তাকে কিছুক্ষণ আগে মারার হুমকি দেওয়া হয়েছিল। সন্ধিয়ান চোখে একবার রিফার দিকে তাকালো আরশি। আরশিকে এভাবে তাকাতে দেখে হালকা কাশি দিল রিফা। হাসি বন্ধ করে মুখ ফিরিয়ে আশপাশ দেখতে লাগলো। আরশি সামনে তাকাতেই দেখলো তার মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চোখ ছলছল করছে ওনার। আরশি অভিমানী চোখে তাকিয়ে রইল নিজের মায়ের দিকে, যেন চোখ দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে সে অনেক অভিমান করেছে। পাশে কে একজন ধপ করে বসায় ধ্যানভঙ্গ হলো আরশির। চোখ ফিরিয়ে পাশে তাকাতেই আবরারের শান্ত গম্ভীর চেহারা নজরে আসলো। আবরার একবারও তার দিকে তাকাচ্ছে না, খেয়াল করলো আরশি। মনের মাঝে খারাপ লাগা যেন আরো বেড়ে গেল তার। তাকে কি এতটাই বাজে দেখাচ্ছে যে লোকটা একবারও তার দিকে তাকালো না? তবে কি সে ভুল বুঝলো? কাজী সাহেবের আওয়াজ শুনে সেদিকে তাকালো আরশি। কাজী সাহেব রাদিফ আর আহির বিয়ে পড়াচ্ছেন। আহি কিছুটা সময় নিয়ে কবুল বলল, কিন্তু রাদীপকে বলা মাত্র সে ঝটপট কবুল বলে ফেললো। সবাই হাসলো রাদীপের তাড়াহুড়ো দেখে। আহিও হাসা শুরু করলো। কোনো রকমে হাসি থামিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, আপনি আবার বাইরে কবে যাবেন? চোখ বড় বড় করে তাকালো রাদীপ, অবাক কণ্ঠে বলল, বিয়েও শেষ হতে পারলো না, আর তার আগেই তুমি আমাকে ভাগানোর প্ল্যান করছো? তুমি কি চাচ্ছ আমি তোমাকে ডেকে আজই আবার চলে যাই? আহি মিটমিট করে হেসে বলল, তো এটাই চাচ্ছি। আপনি বাইরে গেলে আমার তো ফায়দা, বাপের বাড়ি চলে আসবো। এরপর তুই বান্ধবী একসাথে রাজত্ব করবো। দেখছেন না আমার বান্ধবী আমার ভাবি হয়ে গেল, আমি তার উপর হুকুম না খাটিয়ে শ্বশুর বাড়ি চলে যাবো? এটাকে মানা যায়? আমার তো এখন আফসোস হচ্ছে আমার ভাই আগে কেন ওকে বিয়ে করলো না। দুষ্টু হাসি হাসলো রাদীপ। আহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার আশা পূরণ হচ্ছে না প্রিয়তমা। আগামী 6 মাসেও আমি তোমাকে রেখে কোথাও যাচ্ছি না। 6 মাস বউয়ের সাথে শুধু রোমান্স চলবে, তাই আপনার আর আপনার ভাবির উপর হুকুম চালানো চলবে না। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে লজ্জা লুকানোর চেষ্টা করে চোখ রাঙিয়ে তাকালো রাদীপের দিকে। অন্যদিকে কাজী সাহেব কবুল বলতে বলল আরশিকে। এতক্ষণ স্বাভাবিক থাকলো, এখন বুক ধড়ফড় করছে আরশির। মনের মাঝে ভয় জাগছে এই বিয়ে যদি তার জন্য সুখকর না হয়, আবার যদি তাকে নতুন ভাবে ভেঙে দিয়ে যায়, সে কি পারবে সহ্য করতে? আরশির উল্টাপাল্টা ভাবের মাঝে কেউ তার হাতটা আঁকড়ে ধরলো। চমকে তাকালো আরশি, দেখলো আবরার তার হাতটা নিজের মুঠোয় পুড়ে নিয়েছে, কিন্তু তার দিকে তাকাচ্ছে না। তবুও কেমন যেন ভরসা পেল আরশি। একবার নিজের মায়ের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টেনে কবুল বলে ফেললো। আবরারকে কবুল বলতে বলা হলে সেও কিছুটা সময় নিয়ে কবুল বলল। বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আবরার আরশি। আরশি মাথা উঁচু করে তাকালো আবরারের দিকে। আজ থেকে সে এই মানুষটার অর্ধাঙ্গিনী, এই মানুষটার সম্পদ, আর এই মানুষটাও সম্পূর্ণরূপে তার, শুধুমাত্র তার। কথাগুলো ভেবে ঈষৎ কেঁপে উঠল আরশি। ফুলে সজ্জিত কক্ষে বসে আছে আরশি। হাসফাস অবস্থা তার। 5 মিনিট আগেই কয়েকটা মেয়ে তাকে এখানে বসিয়ে রেখে গেছে। তারপর থেকে হাসফাস করছে সে। হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে। সে বুঝতে পারছে না কেন এমন লাগছে তার। এই অনুভূতির সাথে সে মোটেও পরিচিত নয়। আরশি বুকে হাত রেখে জোরে একটা শ্বাস টানলো। বিড়বিড় করে বলল, এমন কেন হচ্ছে? মনে হচ্ছে হৃদযন্ত্রটা লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে আসবে। আমি কি মরে টরে যাবো নাকি? মাত্রই তো বিয়েটা হলো, এখনই মরে গেলে কি করে চলবে? এখনো তো এমপি সাহেবের লাইফটা ভাজা ভাজা করা বাকি, তার মাথার চুল ছেঁড়া বাকি, খামচি দিয়ে তার মাংস তোলা বাকি, বুড়ো বয়সে তাকে জ্বালানো বাকি, আরো কত কিছু বাকি। এসব না করে আমি কি করে মরতে পারি? রিল্যাক্স আরশি, তোর এখনো কত কিছু করা বাকি। এত জলদি তোর কিছু হতে পারে না, তুই মরতে পারিস না, তোর রিল্যাক্স। আরশি নিজেকে কিছুক্ষণ উল্টাপাল্টা বুঝ দিল। তারপরও তার হৃদযন্ত্রটা নিজের কাজ করেই চলেছে। বিরক্ত হলো আরশি। নিজের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য ধীর পায়ে বেড থেকে নামলো।
লেহেঙ্গা একটু উঁচু করে আবরার রুমটা ঘুরে ফিরে দেখতে লাগলো। লেহেঙ্গা পরায় হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না আরশির। সে ধীরে ধীরে রুমের সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বিশাল বড় রুম আবরারের এবং খুব পরিপাটি। দেয়ালে আবরারের বেশ কিছু ছবি লাগানো। আরশি কিছু সময় নিয়ে ছবিগুলো খুঁটে খুঁটে দেখলো। তারপর রুমের জানালা দিকে চোখ যেতে সেদিকে চলে গেল আরশি। বন্ধ জানালা একটানে খুলে ফেললো। অমনি বাইরের হাওয়া এসে বাড়ি খেলো আরশির চোখে মুখে। নাকে এসে ঠেকলো ফুলের সুবাস। চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করতে লাগলো আরশি। এমন সময় খট করে দরজা খোলার শব্দে চমকে তাকালো আরশি। দেখলো আবরার ভেতরে প্রবেশ করছে। শান্ত হওয়ার হৃদয়টা আবারও অস্বাভাবিক হয়ে উঠল। অন্যদিকে আরশিকে এভাবে চমকে তাকাতে দেখে বাঁকা হাসলো আবরার। মনে পড়ে গেল আরশির তেড়া কথাগুলো। সুন্দর মতো দরজা বন্ধ করলো সে। বাঁকা হেসে ধীরে ধীরে আরশির দিকে এগিয়ে আসতে লাগলো। আবরারকে নিজের দিকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো আরশি। শুকনো ঢোক গিলতে লাগলো। গলাটা ভীষণ শুকিয়ে গেছে তার। আরশি মনে মনে নিজেকে বলতে লাগলো, তুই এই অসভ্য এমপিকে ভয় পাচ্ছিস কেন আরশি? ভয় পেলে চলবে না, মোটেও চলবে না। একবার উল্টাপাল্টা কিছু করতে আসুক, একেবারে খামচে দিব। আরশি নিজের ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসতেই দেখলো আবরার তার অতি সন্নিকটে চলে এসেছে। আরশি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল আবরারের দিকে। হুট করে আরশির দিকে ঝুঁকে আসলো আবরার। ফিস ফিস করে বলল, তা কি যেন বলছিলে? তুমি আমার বউ লাগো না, তাই আমি যখন তখন তোমার কাছে আসতে পারি না, যখন তখন কল মেসেজ করতে পারি না। তা এখন তো তুমি আমার বউ লাগো, এখন নিশ্চয়ই সবকিছু করতে পারি। আবরার কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। সেই দৃষ্টিতে যেন একরাশ মুগ্ধতা বিরাজ করছে। আবরারের চোখের দিকে তাকিয়ে আরশিও কেমন এক ঘোরের মাঝে ডুবে গেল। জবাব দেওয়ার কথাটাও মাথায় রইল না। এই সুযোগটাই কাজে লাগালো আবরার। হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরার কোলে তুলতেই হুঁশ ফিরল আরশির। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। কিছুক্ষণ থম মেরে থেকে আবরারের কোল থেকে নামার জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো আরশি। বলতে লাগলো, অসভ্য লুচু এমপি একটা, নামান আমাকে, নামান বলছি, না হলে। আরশি কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে আবরারের গলায় একটা খামচি বসিয়ে দিল। ধবধবে ফর্সহায় মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো জায়গাটা। জ্বলন হলেও পাত্তা দিল না আবরার। আরো শক্ত করে আরশিকে নিজের সাথে মিশিয়ে নিল। খামচি দিয়া জায়গাটা নজরে আসতেই মোচড়ামুচড়ি থামিয়ে দিল আরশি। জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে দেখে আরশির নিজেরই আফসোস লাগলো। সে সবকিছু ভুলে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিয়ে গেল আবরারের গলার কাছে। আলতো হাতে ছুঁয়ে দিল জায়গাটা। আরশির অবস্থা দেখে নিঃশব্দে হাসলো আবরার। আরশির এসব কর্মকাণ্ডের মাঝে বেডে এসে বসে পড়লো আবরার। তবে আরশিকে ছাড়লো না। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করলো সে। ড্রয়ার লাগানোর শব্দে চমকে উঠলো আরশি। এতক্ষণ কি করছিল ভেবেই লজ্জায় কান গরম হয়ে আসলো তার। কিন্তু আবরারের হাতে নীল কাটা দেখে সব লজ্জায় ছুটে পালালো আরশির। চোখ বড় বড় করে আবরারের দিকে তাকালো সে। মনে পড়ে গেল আবরারের সে বিখ্যাত বাণী, তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে, দেখে নিও। আরশি ভয়ার্ত দৃষ্টিতে একবার নিজের নখ আর একবার আবরারকে দেখতে লাগলো। আরশির এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আবরারের। তবুও হাসলো না সে। আরশি কানের কাছে ফিসফিস করে বলল, মনে আছে তো কি বলেছিলাম? তোমার জামাই কবুল বলেই আগে তোমার নখ কাটবে। আর দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত আমি তোমার জামাই। কবুল বলে নখ কাটতে পারলাম না, তাতে কি? এখন বাসর ঘরে বসে আরামসে তোমার নখ কাটবো। আবরারের কথাগুলো শুনে দুহাত মুঠ করে পুনরায় ছটফট করতে লাগলো আরশি। হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসলো আবরার। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকা আরশির দুই গালে টপাটপ দুটো চুমু খেলো। ছটফট করা বন্ধ করে মূর্তির রূপ ধারণ করলো আরশি। অদ্ভুত দৃষ্টিতে তাকালো আবরারের দিকে। আবরার বাঁকা হেসে আরশির ঠোঁটের দিকে ইশারা করে স্লো ভয়েসে বলল, আর একবার নড়াচড়া করলে গালে না অন্য কোথাও চুমু খাবো। সো ভদ্রভাবে বসে থাকো। কথাটা বলেই আরশির হাত টেনে ছটপট নখ কাটতে লাগলো আবরার। আরশি অসহায় চোখে নিজের কিউট নখগুলোর মৃত্যু দেখতে লাগলো। ভিতরে ভিতরে রাগে দুঃখে ফুঁসতে লাগলো সে। এর প্রতিশোধ সে নিবে এবং অবশ্যই নিবে। এখন তো লেহেঙ্গা পরে থাকার কারণে তেমন একটা সুবিধা করতে পারলো না। আবরার কি ভেবেছে তার নখ কি আর বড় হবে না নাকি? তার নখ এক সপ্তাহ পর আবার বড় হবে। সে এবার আরো বড় নখ রাখবে। 3 বেলা খাবারের সাথে একটা করে খামচি দিবে আবরারকে। আরশির সবগুলো নখ মনমতো কেটে বিশ্ব জয় করা হাসি দিল আবরার। আবরারের হাসি দেখে গা জ্বলে উঠলো আরশি। সে ধারালো দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের দিকে। আরশিকে এভাবে তাকাতে দেখে আবরার আরশির চোখে চোখ রেখে বলল, এভাবে তাকিও না মিসেস অদ্ভুত চোখওয়ালি। তোমার অদ্ভুত চোখের এই ধারালো দৃষ্টি দিয়ে আর কতবার ঘায়েল করবে আমায়? ওই চোখের দিকে তাকিয়ে আগের সেই আমিটাকে তো হারিয়েই ফেলেছি। আর কি চাও বলো তো?
মিসেস অদ্ভুত চকোয়ালির ডাকটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল আরশি। হ্যাঁ, সে এখন মিসেস আবরারের মিসেস অদ্ভুত চকোয়ালি। বাকি কথাগুলো শ্রবণ হতেই আরশির দৃষ্টি নরম হয়ে আসলো। আবরার আরশিকে বেডে বসিয়ে একটা প্যাকেট নিয়ে আসলো, আরশির পাশে রেখে বলল, এতে তোমার কাপড় পরার জন্য কাপড় আছে, বাকিগুলো কাল সকালে পেয়ে যাবে। আপাতত এটা পরো, আমি ফ্রেশ হয়ে আসছি। ততক্ষণে তুমি গহনাগুলো খুলে রাখো। আবরার কথা শেষ করে নিজের কাপড় নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরশি তাকিয়ে রইল আবরারের যাওয়ার পানে। লোকটা এই ভালো এই খারাপ, আরশি বুঝে না লোকটা আসলে ভালো না খারাপ। আরশি বিড়বিড় করে বলল, এমপি সাহেব ভালো কিনা খারাপ জানি না, তবে সে একটা লুচুলো। ফ্রেশ হয়ে টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বের হলো আবরার। চোরা চোখে আবরারের দিকে তাকালো আরশি। অমনি আবরারের চোখে চোখ পড়ে গেল তার। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল আরশির। শুকনো ঢোক গিলে দ্রুত নজর সরিয়ে নিল। অপেক্ষা করতে লাগলো আবরারের কিছু খোঁচা মারা কথার। আরশির অবস্থা দেখে মিটমিট করে হাসতে লাগলো আবরার, কিন্তু কিছু বলল না। নিজের ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচলো আরশি। দ্রুত আবরারের দেয়া প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটলো। শাওয়ার নিয়ে ভীষণ বিপদে পড়লো আরশি। সে তো টাওয়াল আনেনি। তখন ওয়াশরুমে ঢুকে হুঁশ হারিয়ে ফেলেছিল সে। মনে হচ্ছিল শাওয়ার না নিতে পারলে শান্তি পাবে না, তাই বাম ডান চিন্তা না করে শাওয়ার নিয়ে ফেলেছে সে। কিন্তু এখন কি করবে ভেবে কপাল চাপড়ালো আরশি। হতাশ হয়ে আবরারের দেয়া প্যাকেটটা খুললো সে। ভেতর থেকে বেরিয়ে এলো শুভ্র সালোয়ার কামিজ। সালোয়ার কামিজ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো আরশি। প্যাকেটে যদি শাড়ি থাকতো তাহলে তার যে কি অবস্থা হতো। ভাগ্যিস শাড়ি নেই, তাহলে সারা রাত ওয়াশরুমে বসে কাটাতে হতো তার। আরশির ড্রেসটা পরে গায়ে ওড়না চড়িয়ে পাটিপে টিপে বেরিয়ে আসলো। আশেপাশে তাকিয়ে দেখলো আবরার নেই। বুঝলো আবরার ব্যালকনিতে আছে। চুল দিয়ে টপ টপ পানি পড়ে জামা ভিজে যাচ্ছে আরশির। বিরক্ত হয়ে আরশি চুলগুলো এক হাতে মুঠ করে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দিল, যাতে গায়ে পানি না পড়ে। তারপর টাওয়াল খুঁজতে লাগলো সে। অন্যদিকে ফোনে কথা বলছিল আবরার। কথা শেষ হতেই কল কেটে রুমে প্রবেশ করলো সে। কিন্তু রুমে প্রবেশ করে সামনে তাকাতেই থমকে গেল আবরার। এক শুভ্রপরী তার রুমে হেঁটে বেড়াচ্ছে, আর এলোমেলো ভেজা দীঘল কালো কেশ হতে টপ টপ করে পানি পড়ছে। মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ বিরক্ত পরীটা। তবে সেই বিরক্তি ভরা চেহারায়ও যেন আলাদা মুগ্ধতা বিরাজ করছে। কি স্নিগ্ধ লাগছে তাকে। আবরার একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার সে একান্ত ব্যক্তিগত পরীটার দিকে। মনে মনে ভাবলো, আচ্ছা, কারোর বিরক্তি ভরা মুখও বুঝি এত সুন্দর হয়, নাকি আমার কাছে সুন্দর লাগছে? কাউকে ভালোবাসলে বুঝি তাকে সব অবস্থাতেই সুন্দর লাগে। আমার যে ইচ্ছা করছে সারা জীবন এভাবে তাকিয়ে থাকতে, তবুও বুঝি এই মুগ্ধতা শেষ হবার নয়। আবরার যেন এক ঘুরের মাঝে চলে গেল। ধীর পায়ে এগোতে এগোতে আরশির দিকে আসলো। কিছু দূর এগোতেই পা পিছলে ধুম করে ফ্লোরে পড়লো সে। মুগ্ধতা উবে গেল তার। চোখ মুখ কুচকে ফেললো সে। অন্যদিকে কোনো কিছু পড়ার শব্দে চমকে তাকালো আরশি। আবরারকে ফ্লোরে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল আবরারের দিকে। তারপর হঠাৎ খিলখিল করে হাসা শুরু করলো সে। আরশিকে হাসতে দেখে রেগে গেল আবরার। রাগে চিৎকার করে বলল, স্টুপিড মেয়ে, একে তো সারা ফ্লোরে পানি ছড়িয়ে রেখেছো, তারপর আমি পড়ে গেছি দেখার পরও না তুলে হাসছো। তোমাকে তো আমি। আবরারের রাগকে পাত্তা দিল না আরশি। কোমরে হাত রেখে বলল, বেশ হয়েছে, আমার সুন্দর কিউট সুইট নখ কেটে ফেলার শাস্তি এটা। ভাবা যায় এমপি সাহেব ফ্লোরে আছাড় খেয়ে পড়েছে। মানুষ জানলে আপনার আর মান সম্মান থাকবে না। আরে আপনি কেমন এমপি সাহেব তো বলেন তো? নিজেই নিজেকে সামলাতে পারছেন না, জনগণকে কি করে সামলাবেন? আর আমাকেই বা কি করে সামলাবেন? ফ্লোর থেকে উঠে দাঁড়ালো আবরার। আরশির দিকে এগোতে এগোতে গম্ভীর কণ্ঠে বলল, জনগণকে কিভাবে সামলাবো তা তোমার না জানলেও চলবে, তবে তোমাকে কিভাবে সামলাবো তা অবশ্যই দেখাতে পারি। আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে ভীত হলো আরশি। হাসি বন্ধ হয়ে গেল তার। এই বুঝি আবরার তাকে আছাড় মারলো। আরশিকে নিচের দিকে তাকিয়ে চুপচাপ কিছু একটা ভাবতে দেখে ওর হাত চেপে ধরলো আবরার। আবরার হাত ধরতে এক প্রকার লাফিয়ে উঠলো আরশি। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই হাত ধরলেন কেন? ছাড়ুন বলছি। এখন কি আমাকে তুলে আছাড় মারবেন নাকি? আপনি আপনার দোষে পড়েছেন। আমি কি বলেছি পড়ে যান? না দেখে হাঁটলেন কেন? বাঁকা হাসলো আবরার। আরশির কোমর জড়িয়ে নিচের আরো কাছে টেনে আনলো। আবরারের গরম নিঃশ্বাস ঘাড়ে গলায় আস্তে পড়তে চোখ বন্ধ করে ফেললো আরশি। আবরারের ঠোঁট আরশির কান স্পর্শ করতেই থরথর করে সর্বাঙ্গ কেঁপে উঠলো আরশির। আবরার আরশির কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তুমি আমার একটা মাত্র আদরের বউ, তোমাকে কি আমি আছাড় মারতে পারি বলো? তবে আদর করতে পারি, যখন তখন চুমু টুমু খেতে পারি। এখন এই মুহূর্তে আমার তোমাকে খুব করে একটা চুমু দিতে ইচ্ছে করছে, দিয়েই ফেলি কি বলো? মনের ইচ্ছা অপূর্ণ রেখে কি লাভ? বলা তো যায় না কখন কি হয়ে যায়। পরে যদি আবার চুমু দেওয়ার সুযোগ না পাই, অনেক বড় লস হয়ে যাবে। তুই একটু
মোটেও ইচ্ছুক নয় সে। এনার্জি নেই আর শরীরে। আরশি বন্ধ হয়ে যেতে চাওয়া চোখ জোড়া কোনো মতে টেনে খুলল। ঢুলতে ঢুলতে বেডের এক সাইডে গিয়ে এলোমেলো হয়ে শুয়ে পড়ল সে। আবরার আলতো হেসে এগিয়ে আসলো, রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। আরশির পাশে শুয়ে পড়ল সে। 2 মিনিট পর আরশি অনুভব করলো কেউ তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। বাধা দেওয়ার আগেই বুঝতে পারলো লোকটা তাকে শক্ত করে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়েছে। লোকটার গরম নিঃশ্বাস এসে বাড়ি খাচ্ছে আরশির ঘাড়ে। আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলল, এমন করছেন কেন এমপি সাহেব? আমাকে ছাড়ুন প্লিজ, ঘুমোতে দিন। আবরার আরশির ঘাড়ে মুখ গুজে রেখেই বলল, ঘুমাও, কে মানা করেছে? তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আরশি জড়ানো কণ্ঠে বলল, এমন ভাবে জড়িয়ে ধরে রাখলে কি করে ঘুমাবো? আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আপনি বালিশ জড়িয়ে ঘুমান। আবরার আরশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, জীবনে এতগুলো বছর তো বালিশকেই জড়িয়ে ধরেই ঘুমালাম, এবার বউকে জড়িয়ে ধরে ঘুমানোর পালা, বুঝতে পেরেছো মিস্টার অদ্ভুত চোখওয়ালি? এখন আর বিরক্ত করো না, তাহলে কিন্তু অন্য কিছু করা শুরু করবো। চুপ রইল আরশি, আর নড়াচড়া করলো না। আবরার ভাবলো ঘুমিয়ে গেছি হয়তো। এভাবেই কিছু সময় অতিবাহিত হলো। হুট করে আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ভালোবাসেন আমায় এমপি সাহেব? মনে মনে চমকালো আবরার। এভাবে হুট করে আরশির কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি সে। নিশ্চুপ রইল আবরার, যেন গভীর ঘুমিয়ে তলিয়ে আছে। আবরারও নিস্তব্ধতা ছড়িয়ে গেল রুমে। আরশির গাঢ় নিঃশ্বাস পড়তেই আবরার বুঝলো গভীর ঘুমে তলিয়ে গেছে আরশি। ধীরে ধীরে মাথা উঁচু করলো সে। ডিম লাইটের মৃদু আলোয় দেখতে লাগলো তার শুভ্রপরীর মায়াবী মুখটা। এই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা এখন সম্পূর্ণরূপে তার। এই মেয়েটার উপর এখন শুধুমাত্র তার অধিকার আছে। এই মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকানোর অধিকার শুধুমাত্র তার। এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা, যার চোখের দিকে তাকিয়ে সময় থমকে গিয়েছিল আবরারের। এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা, যাকে এক পলক দেখার জন্য সে অস্থির হয়ে থাকতো। এখন থেকে মেয়েটা সারাক্ষণ তার চোখের সামনে থাকবে, তার স্ত্রীর রূপে। এসব ভাবতে প্রশান্তির হাসি খেলে গেল আবরারের ঠোঁটে। সে আরশির দু চোখে আলতো করে পরপর কয়েকটা চুমু খেলো। মৃদু স্বরে বলল, সব সময় ভালোবাসি শব্দটা মুখে আনা কি জরুরি? মুখে না বললে বুঝি ভালোবাসা যায় না? আমার এই চোখে কি নিজের জন্য অসীম ভালোবাসা দেখতে পাও না মিসেস অদ্ভুত চোখওয়ালি? আমার এই চোখ কি তোমায় জানান দেয় না আমার মনে তোমার জন্য কতটুকু জায়গা রয়েছে, কতটা ভালোবাসা জমে আছে এই বুকে? তাকে আমার চোখের দিকে তাকিয়ে অনুভব করো না? ভালোবাসি তো, ভীষণ 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 ভালোবাসি। অন্যদের মতো ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারবো না আমি, তবে নিজের প্রতিটা কাজের মাধ্যমে তোমায় বুঝিয়ে দেব আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আরশির কপালে বেশ সময় নিয়ে চুমু খেলো আবরার। তারপর পুনরায় আরশির ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করলো সে। অন্যদিকে চোখ বন্ধ অবস্থায় আরশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। এ যেন অনেক বড় কিছু প্রাপ্তির হাসি। নিস্তব্ধ রাত, চারপাশে মানুষের কোনো অস্তিত্ব, সারা শব্দ নেই। শোনা যাচ্ছে শুধুমাত্র ঝিঝি পোকার ডাক, গা ছমছমে পরিবেশ। এমন সময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে একটা কালো গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে আসলো একজন লোক, তার সাথে আরো কিছু লোক নামলো। লোকটা পা বাড়ালো বাড়ির দিকে, পেছন পেছন বাকি লোকগুলো আসতে লাগলো। বাড়িটা দেখলে মনে হবে এটা কোনো ভূতের বাড়ি। অন্য কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু সেই ব্যক্তির মাঝে ভয়ের লেশ মাত্র নেই। ভেতরে প্রবেশ করতেই একটা লোক এগিয়ে আসলো। একটা চেয়ার এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, বস, আপনি আসলেন তাহলে? লোকটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ল। পা নাচাতে নাচাতে বলল, আরে কাল্লু, আসতে তো আমাকে হতোই। আমার উদ্দেশ্য যে এখনো সফল হয়নি। এমপি আবরার বিয়ে করেছে শুনেছিস তো নাকি? কাল্লু অবাক হয়ে বলল, কি বলেন বস, বিয়ে করে ফেলেছে? লোকটা চোখ বন্ধ করে বলল। কেন তুই জানতিস না? কাল্লু মুখ গোমরা করে বলল, কিভাবে জানবো বস, সারাদিন তো এই ভূতের ঘরে ঢুকে থাকি। তবে আমার কিছু প্রশ্ন আছে বস। লোকটা চোখ বন্ধ অবস্থায় বলল, কি প্রশ্ন কর? কাল্লু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা বস, আপনি এতদিন কোথায় ছিলেন? আর এমপি বিয়ে করে ফেললো, তারপরও আপনি এত শান্ত কি করে? আর এতদিনে আপনি এমপি কে মারার কোনো চেষ্টাই বা করলেন না কেন? লোকটা চোখ খুলে হাসলো, যেন সে জানতো কাল্লু এমন কিছুই প্রশ্ন করবে। সে শান্ত কণ্ঠে বলল, সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। সেই সময় ওই আবরার আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন যদি আমি ওকে মারার চেষ্টা করতাম তাহলে নিজেই হয়তো ফেসে যেতাম। তাই নিশ্চুপ ছিলাম আমি, যাতে করে আবরার সালে আমার কথা ভুলে যায়। আর এতদিনে ওর মাথা থেকে হয়তো আমার ব্যাপার অনেকটাই বেরিয়ে গেছে। ঠিক এই সময়টার অপেক্ষায় আমি করছিলাম। যখন ও আমার কথা অনেকটাই ভুলে বসবে তখন ওর উপর অ্যাটাক করবো আমি। তবে শালা নিজে আর নিজের পরিবারকে এত কড়া সিকিউরিটির মধ্যে রাখে যে কিভাবে কি করবো বুঝতে পারছি না। কাল্লু বুঝলো তার বসের প্ল্যান। তার বস বড্ড চালাক, এটা মানতেই হবে। সে উদাস কণ্ঠে নিজের বসকে বলল, বস, আমার আর এমন লাইফ সত্যি বলতে ভালো লাগছে না, কিছু একটা করুন।
আর কতদিন এই ভূতের বাড়িতে থাকবো? বাইরেও যেতে পারি না। যদি ওই এমপির লোকেরা আবার আমাদেরকে ধরে ফেলে? কাল্লুর কথা শুনে শয়তানি হাসি দিল লোকটা। হুট করে নিজের পকেট থেকে গান বের করে কাল্লুর দিকে তাক করলো সে। চমকে উঠল কাল্লু, ভীত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, বস, কি করছেন? লোকটা এবার শব্দ করে হাসতে লাগলো। তার হাসির শব্দে অন্তরাত্মা কেঁপে উঠল কাল্লুর। লোকটা হাসতে হাসতে বলল, কেন? তুই তো বললি তোর আর এমন লাইফ ভালো লাগছে না, তাই তোকে এমন লাইফ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছি। কাল্লু বোধহয় এবার কেঁদেই ফেলবে। সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, এটা আপনি কি বলছেন বস? আমি মরতে চাইনি, আমি বাঁচতে চাই। এমন করবেন না বস। এতগুলো বছর ধরে আপনার গোলামি করছি বস। আপনি কি করে আমার সাথে এমনটা করতে পারেন? লোকটা নিজের গান কাল্লুর বুক বরাবর তাক করে বলল, মাঝে মাঝে মালিককে বাঁচাতে গোলামদের জীবন ত্যাগ করতে হয়, জানিস না? তুই আর কোনো কাজের নেই। ওই আবরার শালা তোকে পেলে আমিও ধরা পড়ে যাব। তুই আমার অনেক বেশি কাছের লোক ছিলি, তাই তোকে মারতে চাইনি, কিন্তু এখন আমার মারতেই হবে তোকে, নাহলে আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে। তা তো আর আমি হতে দিতে পারি না। কথা শেষ করে কাল্লুর গায়ে শুট করে দিল লোকটা। মাটিতে লুটিয়ে পড়ল কাল্লু। চিরতলে চোখ বন্ধ করার আগে চোখের সামনে ভেসে উঠল পরিচিত একটা মুখ। কানে বাজতে লাগলো কিছু কথা। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এই কথা তাকে তার স্ত্রী বলেছিল। একটা এতিম মেয়ের সাথে প্রেম ছিল তার। প্রেম করে বিয়ে করেছিল দুজন। মেয়েটা তাকে বড্ড ভালোবাসতো, কিন্তু যখন জানতে পারে সে খারাপ কাজ করে, তখন অনেক বুঝিয়েছে মেয়েটা তাকে। পাপের রাস্তা থেকে ফিরে আসতে বলেছিল, কিন্তু কাল্লু তার একটা কথা শুনেনি। টাকার লোভে অন্ধ ছিল সে, এতটাই অন্ধ যে নিজের স্ত্রীকে মারধর করত সে। একদিন তার স্ত্রীকে এতটাই মারধর করেছিল যে মেয়েটা না ফেরা দেশে চলে যায়। তখন এই বসের সহায়তায় নিজের স্ত্রীকে মাথা চাপা দিয়েছিল সে। সব স্মৃতি আজ তার চোখের সামনে ভাসছে। আজ হয়তো তার মৃত্যুর পর তাকেও কোনো এক জায়গায় মাটির নিচে চাপা দেওয়া হবে। নিজের লোভের শাস্তি পেয়ে গেল সে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসলো কাল্লুর। বস লোকটা চেয়ার থেকে উঠে কাল্লুর নাকের সামনে হাত দিয়ে চেক করলো সে মরেছে কিনা। শ্বাস পড়ছে না দেখে উঠে দাঁড়ালো সে। নিজের সাথে থাকা লোকদের বলল, লাশ মাটি চাপা দিয়ে দাও, কেউ যেন এর হদিস না পায়। সবাই মাথা ঝাঁকালো। লোকটা আর দাঁড়ালো না, দাপটের সাথে হেঁটে বেরিয়ে গেল সে। বন্যা, তুমি কি আমায় ভাসিয়ে দেবে তোমার ক্রোধের বন্যায়? যেন কিছুই হয়নি। বিরক্ত হলেন মিসেস বন্যা। মনে মনে বললেন, বুড়ো হয়ে গেল তবু আগের স্বভাবটা ছুটলো না। মিসেস বন্যাকে পাত্তা দিতে না দেখে আব্বাস আহমেদ দুঃখী দুঃখী কণ্ঠে বললেন, ওগো বন্যা, তুমি শুনতে পাচ্ছ না আমার হাহাকার? আর কতক্ষণ রাগ করে থাকবে? এবার তো কথা বলো। আমার কর্ণ তোমার গলার মিষ্টি মধুর স্বর শোনার জন্য আকুপ আকুপ করছে। মনে মনে হাসলেন মিসেস বন্যা। বুড়োটাকে একটু শাস্তি দেওয়া দরকার। তাই কোনো কথা বললেন না তিনি। চুপচাপ শুয়ে পড়লেন। একটু আগে আব্বাস আহমেদ ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছেন। আবরারের বিয়েতে তিনি উপস্থিত ছিলেন, তিনি সবটা জানতেন। তারপর থেকেই মিসেস বন্যা মুখে তালা মেরে বসে আছেন। তাকে না জানিয়ে কি করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো? ছেলে না হয় তার অমন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই বুড়ো সব জেনেও তাকে বলল না কেন? কথা বলবেন না তিনি, কিছুতেই বলবেন না। বউকে কথা না বলেই শুয়ে পড়তে দেখে হতাশ হলেন আব্বাস আহমেদ। বউটা তার বড্ড জেদি। একসময় এই জেদের প্রেমে পড়েছিলেন তিনি, আর আজ হাই হতাশ করতে করতে তিনিও শুয়ে পড়লেন। মনে মনে নিজের ছেলেকে বকতে ভুললেন না। ছেলে তার আরামে বউ নিয়ে আছে, আর সে এক অসহায় পুরুষ। তার বউ তার সাথে কথা বলছে না, ফিরেও তাকাচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। সব তার ওই বৎছেলের জন্য হয়েছে। ফুলে সজ্জিত কক্ষে গাল ফুলিয়ে বসে আছে আহি। রাদীপ অনেকক্ষণ ধরেই কথা বলার চেষ্টা করছে আহির সাথে, কিন্তু আহি পাত্তা দিচ্ছে না। কারণ একটাই, সে বাবার বাড়ি থেকে আসতে চাচ্ছিল না, আর রাদীপ তাকে ধমকে ধামকে নিয়ে এসেছে। বিষয়টি এমন নয় যে সে বাবা মাকে ছেড়ে আসতে চাচ্ছিল না, বিষয়টা হলো সে বান্ধবীকে ছেড়ে আসতে চাচ্ছিল না। রাদীপ গালে হাত দিতে অসহায় চোখে তাকিয়ে আছে নিজের বউয়ের দিকে। শেষে না পারে হতাশা কণ্ঠে বলল, হয়েছে তো, আর কতক্ষণ গাল ফুলিয়ে রাখবে? আজকে রাতটা আমাদের জন্য কত স্পেশাল বলো। আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম আমরা, আর তুমি সেই গাল ফুলিয়ে বসে আছো। এবার তো একটু কথা বলো। চকলেট দিলাম, ফুল দিলাম, গিফট দিলাম, তবুও তোমার রাগ গলছে না। রাদীপের দিকে একবার তেড়া চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আহি। আহিকে এবারও কোনো কথা না বলতে দেখে রাদীপ অভিমান করে বলল, আচ্ছা যাও তোমার বান্ধবীর কাছে, কথা বলতে হবে না আমার সাথে। আমি আজকেই চলে যাব, তুমি থাকো তোমার বান্ধবীকে নিয়ে। রাদীপকে সত্যি সত্যি উঠতে দেখে দ্রুত এগিয়ে আসলো আহি। রাদীপের কোলে বসে গলা জড়িয়ে ধরলো। বাঁকা হাসলো রাদীপ। শেষমেশ তার বউটা লাইনে আসলো। আহি রাদীপের বুকে মাথা রেখে বলল, আমি রাগ করেছি আর আপনি আমার রাগ না ভাঙিয়েই চলে যাচ্ছেন? রাদীপ এক ভুরু উঁচু করে বলল, রাগ ভাঙানোর চেষ্টা করিনি বলছো?
থতমত খেলো আহি। আসলে এতক্ষণ ধরে তার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টাই করেছে রাদীপ। নিশ্চুপ হয়ে রাদীপের বুকে লেপ্টে রইল আহি। মনোযোগ সহকারে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। রাদীপ আহি চুলে নাক গুজে ফিসফিস করে বলল। বউয়ের রাগ ভাঙলো তবে? আহি লাজুক স্বরে বলল। হুম। হাসলো রাদীপ। হঠাৎ মাথা উঁচু করলো আহি, উৎফুল্ল কণ্ঠে বলল। রাগ তো ভেঙে গেছে। আচ্ছা, আপনি কি যেন বলছিলেন? আবার চলে যাবেন? কবে যাবেন? হা হয়ে গেল রাদীপ। এ কেমন বউ রে বাবা! বান্ধবীর সাথে বাপের বাড়িতে রাজত্ব করবে বলে জামাইকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। রাগ হলো রাদীপের। তার কোনো দাম নেই নাকি? শাহির উন্মুক্ত ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। ফিসফিস করে বলল। আমাকে রাগিও নাহি, আর একটা ফালতু কথা শুনতে চাচ্ছি না এখন। অভিমান হলো আহির। তার কথা ফালতু মনে হয়। সে রাদীপের কোল থেকে নামতে চাইলে শক্ত করে আঁকড়ে ধরল রাদীপ। কামড় দেওয়া জায়গায় আলতো করে চুমু বসিয়ে ফিসফিস করে বলল। ইটস রোমান টাইম জান, সো আর একবারও বিরক্ত করবে না। এতক্ষণ অনেক সহ্য করেছি, এবার তোমার সহ্য করার পালা। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে তো শুধুমাত্র রাদীপকে জ্বালানোর জন্য এমন করছিল, আর তার বজ্জাত জামাই তাকে কিভাবে লজ্জা দিচ্ছে। নিজের লজ্জা লুকাতে রাদীপকে জাপটে ধরে তার বুকে মুখ গুজল আহি। রাদীপও আলতো হেসে নিজের প্রিয়তমাকে আগলে নিল। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম ভাঙলো আবরারের। তবে আজকের সকালটা অন্যরকম মনে হলো তার। বুকে ভারী ভারী অনুভব হওয়ায় মাথা উঁচু করলো সে। চোখে ধরা দিল তার শুভ্র পরীর মুখটা। দেখলো আরশি তার বুকে মাথা রেখে তার সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। এই মেয়ে রাতে তাকে জড়িয়ে ধরতে দিচ্ছিল না, আর এখন কি সুন্দর তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল আবরার। অতি সাবধানে আরশিকে বেডে শুয়ে দিল। কিছু সময় আরশির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে কপালে আলতো করে ঠোঁট ছোয়ালো সে। ঘুমের মাঝে নড়েচড়ে উঠলো আরশি। আবরার আরশিকে নড়াচড়া করতে দেখে সরে আসলো। ঘড়িতে সময় দেখে নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আজ পার্টি থেকে একটা মিটিং রাখা হয়েছে, তাকে সেই মিটিং এ জয়েন করতে হবে। আবরার ওয়াশরুমে যাওয়ার কিছু সময় পর ঘুম ভাঙলো আরশির। হাই তুলে উঠে বসলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো আবরার নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে, তাতে বুঝলো আবরার ওয়াশরুমে আছে। আরশি হাই তুলে শরীর মোচড়াতে লাগলো। এমন সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো আবরার। পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট, গলায় টাওয়াল ঝোলানো। আরশি চোরা চোখে তাকিয়ে রইল আবরারের দিকে। লোকটাকে শাওয়ার নেওয়ার পর ভেজে এলোমেলো চুলে একটু বেশি সুন্দর লাগে বলে মনে হলো আরশির। পরক্ষণেই আরশি নিজের বিরোধিতা করে বলল। না না না, লোকটাকে তো সবসময় একটু বেশি সুন্দর লাগে। আরশির ভাবনার মাঝে আবরার চুল মুছতে মুছতে বলে উঠল। ছে মিসেস অদ্ভুত চোখওয়ালি, তুমি তো দিন দিন ভারী লুচু হয়ে যাচ্ছ। এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমায়? আমি জানি আমি অনেক সুদর্শন, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমার বুঝি লজ্জা করে না? শেষের কথায় লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল আবরার। আবরারের ঢং দেখে মুখ বাঁকালো আরশি। বাঁকা চোখে তাকিয়ে বলল। আপনার দিকে তাকিয়ে থাকতে আমার বইয়ে গেছে। সুন্দর না ছাই? হাসলো আবরার, বলল। বুঝি বুঝি, তুমি এখন লজ্জা পেয়ে সব বলছো। যাই হোক, লজ্জা পাওয়ার কি আছে? আর এইভাবে চোরের মতো দেখারই বা কি আছে? আমি তোমারই জামাই, দেখতে ইচ্ছে হলে সোজাসুজি দেখতে পারো, বুঝতে পেরেছো অদ্ভুত চোখওয়ালি? এরপর থেকে যখনই দেখতে ইচ্ছে হবে পুরো অধিকারের সাথে বলবে, জামাই আপনাকে মন ভরিয়া দেখিতে চাই, আপনি এখানে বসিয়া থাকুন, আমিও বসে থাকবো। যদিও আমার আবার লজ্জা বেশি, ওভাবে তাকিয়ে থাকলে একটু লজ্জা লজ্জা করবে। তবুও বউয়ের আবদার বলে কথা, রাখতে তো হবে। ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আরশি। এই লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই, সে বেশ বুঝতে পেরেছে। উল্টো এই লোক তাকে শুধু লজ্জাই দিবে। আরশি বুঝে না লোকটা এত কথা কি করে বলে। আগে তো দেখলে মনে হতো মেপে মেপে কথা বলে, অথচ এখন একবার মুখ খুললে আর বন্ধ করা যায় না। লোকটা কি শুধু তার সাথেই এত বকবক করে নাকি? আরশিকে চুপ থাকতে দেখে নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লো আবরার। আরশি বেডের সাথে হেলান দিয়ে আবরারের সাজগোজ দেখতে লাগলো। আবরারের স্টাইল দেখে আরশি বিড়বিড় করে বলল। এত সাজ তো আমি মেয়ে হয়েও দেই না। আর এই এমপি সাহেবকে দেখো কি স্টাইল করা হচ্ছে। বুঝি তো বুঝি, সবাই মেয়েদের অ্যাট্রাক্ট করার ধান্দা। শুধু শুধু লুচু বলি না। না, এই বেটাকে একা ছাড়া যাবে না। কখন কোন শাকচুনি এসে টান দেয় বলা যায় না। কিছু একটা করতেই হবে। আরশির ভাবনার মাঝে আবরার ফিটফাট হয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। আরশিকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো সে। চোখ ছোট ছোট করে তাকালো আরশি। ঝাঁঝালো কণ্ঠে বলল। এভাবে লুচু ছেলেদের মতো তাকাচ্ছেন কেন? নিজের নজর সংযত করুন। আরশির কথা কানে তুললো না আবরার। আরশিকে আরো একবার পরখ করে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। বলল। আমাকে লুচুর মতো তাকাতে তো তুমি বাধ্য করলে, আমার কি দোষ? সকাল সকালে এভাবে এলোমেলো হয়ে আমার সামনে বসে থাকলে আমার নজর তো যাবেই। ওয়েট ওয়েট,
তুমি আবার আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো না তো মিসেস অদ্ভুত চোখওয়ালি? দেখো, আমার অনেক জরুরি একটা মিটিং আছে। তুমি এভাবে এই সময় আমাকে অ্যাট্রাক্ট করতে পারো না। রাতে যখন ফ্রি থাকবো তখন অ্যাট্রাক্ট করিও, কেমন? আবরারের কথায় কান গরম হয়ে আসলো আরশির। কোনো রকমে একবার নিজের দিকে তাকালো সে। নিজের অবস্থা দেখে আরো লজ্জা পেল আরশি। ওড়না তার গায়ে নেই বললেই চলে, সে সম্পূর্ণ এলোমেলো বলা যায়। এতক্ষণ ধরে এভাবে এলোমেলো হয়ে আবরারের সামনে ছিল তা খেয়ালই করেনি সে। আরশি তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে নিল, দ্রুত পায়ে বেড থেকে নিচে নামলো। উদ্দেশ্য একটাই, এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে, তাহলে যদি এই লজ্জা থেকে বাঁচা যায়। পরিকল্পনা অনুযায়ী দৌড় দিল আরশি, তবে ওয়াশরুম অব্দি পৌঁছাতে পারল না। তার পূর্বেই হাত ধরে ফেললো আবরার। একটানে নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ স্পর্শে চমকালো আরশি। আবরার ফিসফিস করে বলল, পালাচ্ছ কেন মিসেস অদ্ভুত চোখওয়ালি? তোমাকে তো আমি সাহসী ভেবেছিলাম, এখন দেখি তুমি মহা ভীতু। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো আরশি। আমতা আমতা করে বলল, পালাচ্ছি কে বললো? আমি তো ফ্রেশ হতে যাচ্ছিলাম। ছাড়লো না আবরার। এক হাত উঠিয়ে আরশির ছোট ছোট চুল কানের পিছে গুজে দিয়ে বলল, তোমার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেওয়ার অধিকারটা সারা জীবনের মতো আমার হয়েছে। ভাবতেই অনেক ভালো লাগছে, জানো? নিভু নিভু চোখে আবরারের দিকে চাইলো আরশি। দেখলো লোকটার ঠোঁটে তৃপ্তির হাসি। আরশি চেয়ে রইল সেই হাসির পানে। নিজের বেহায়া দৃষ্টি বহু কষ্টে সংযত করলো আরশি। নড়াচড়া করে বলল, ছাড়ুন দেখি, আমি ফ্রেশ হব তো। নিচে তো যেতে হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এবার একটু গম্ভীর হলো আবরার। আরশির কোমর আর একটু শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমার একটা জরুরি মিটিং আছে, তাই যেতে হবে। সন্ধ্যার পর বাড়ি ফিরবো হয়তো। তুমি সাবধানে থেকো, ঠিক মতো খাবার খেও, আর আমার মায়ের কথা মতো চলার চেষ্টা করো। আমার মা কিন্তু অনেক ভালো মানুষ, একটু গম্ভীর। তবে তুমি কষ্ট পাবে এমন কিছু কখনোই বলবে না বা করবে না। হয়তো হুট করে তোমাকে মেনে নিতে তার একটু কষ্ট হতে পারে, তবে একবার তার মনে জায়গা করে নিতে পারলে তোমাকে মাথায় তুলে রাখবে। কয়েকদিন থাকলে এমনিতেই বুঝতে পারবে আমার মা কেমন মানুষ। আর কেউ উল্টাপাল্টা কিছু বললে মন খারাপ করবে না। যদিও তুমি কারোর কথা গায়ে মাখার মতো মেয়ে না, আমি জানি, তবুও বললাম। কথা শেষ করে আরশির কপালে একটা চুমু খেলো আবরার। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল সে। আরশি মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয় মানুষটার যাওয়ার পানে। বিড়বিড় করে বলল, আমি ভুল করিনি এমপি সাহেব। আপনাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করে আমি কোনো ভুল করিনি, বরং আপনাকে সৃষ্টিকর্তা আমার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। নিচে নেমে মিসেস বন্যাকে বিদায় জানালো আবরার। মিসেস বন্যা ব্রেকফাস্ট করে যেতে বললেও রাজি হলো না সে। বলল ওখানে গিয়ে খাবে। মিসেস বন্যা আর জোর করলেন না। বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার। গাড়িতে ওঠার পূর্বে হঠাৎ নিজের রুমের ব্যালকনির দিকে তাকালো সে। আরশিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। আবরার এভাবে হুট করে তাকাবে বুঝতে পারেনি আরশি। তবে আবরারের কাছে ধরা পড়ে যাওয়ায় আর সরল না সে। আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবরার হাত নাড়িয়ে বিদায় জানালো। আরশিও নিজের অজান্তেই হাত নাড়িয়ে বিদায় জানালো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসলো তার। আবরারের গাড়ি যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যতক্ষণ দেখা যায়। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিল আরশি। এমন সময় দরজা নক করে কেউ একজন জানালো তাকে নিচে ডাকা হয়েছে। ধীর পায়ে নিচে নেমে আসলো আরশি। নিচে নামতেই একজন কর্মচারী বলল ডাইনিং টেবিলে যেতে। জোরে একটা শ্বাস টেনে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হলো আরশি। না চাইতেও বেশ নার্ভাস সে। আবরার থাকলে হয়তো এমন ভয় কাজ করতো না। ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতে আরশি দেখলো শুধুমাত্র আব্বাস আহমেদ তার মিসেস বন্যা বসে আছেন। আরশি সামনে গিয়ে মৃদু কণ্ঠে সালাম দিল। আব্বাস আহমেদ উৎফুল্ল কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, বসো মামনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরশি ভয়ে ভয়ে মিসেস বন্যার পাশের চেয়ারে বসলো। আরশি বসতে মিসেস বন্যা আরশির প্লেটে খাবার বেড়ে দিলেন। অবাক হলো আরশি। মিসেস বন্যা এখনো তার সাথে একটাও কথা বলেনি, অথচ তার খেয়াল রাখতেও ভুলছেন না। মিসেস বন্যা আরশিকে খাবার দিয়ে নিজের খাবার খাওয়ায় মনোযোগ দিলেন। হাসফাস করতে লাগলো আরশি। সে কিছু একটা বলতে চায়, কিন্তু এখন বলবে কিনা বুঝতে পারছে না। আরশিকে খাবার না খেয়ে হাসফাস করতে দেখে আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মামনি, খাচ্ছ না কেন? কোনো সমস্যা হয়েছে? বলতে পারো আমাদের। আরশি আমতা করে বলল, আসলে স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। অবাক হলেন আব্বাস আহমেদ, ভীষণ অবাক। মিসেস বন্যাও খাওয়া থামিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালেন আরশির দিকে। মিসেস বন্যাকে এভাবে তাকাতে দেখে মাথা নত করল আরশি। আব্বাস আহমেদ গম্ভীর গলায় বললেন, কে তোমার স্যার? থতমত খেলো আরশি। ভীত চোখে আব্বাস আহমেদের দিকে তাকালো সে। আব্বাস আহমেদ বললেন, আমি তোমার বাবাই হই মেয়ে, স্যার স্যার কি করছো? আমি এত সুন্দর করে তোমাকে মামনি ডাকছি আর তুমি স্যার স্যার করছো, এটা কি ঠিক? এবার আরেকবার স্যার বললে কিন্তু আর মামনি ডাকবো না, বলে দিলাম। স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলো আরশি। আলতো হাসলো আব্বাস আহমেদের কথায়। হাসলেন আব্বাস আহমেদ ও আদুরে কণ্ঠে বললেন, আজ থেকে এখন থেকে আমাকে বাবাই বলে ডাকবে, বুঝেছো?
আর রিকোয়েস্ট বলে কোনো শব্দ আমাদের মাঝে থাকবে না। তুমি আমার মেয়ে, তাই যখন যা ইচ্ছা আবদার করবে, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব। আনন্দের সাথে মাথা জাগালো আরশি। আব্বাস আহমেদের মিশুক আচরণে মনটা ফুরফুর হয়ে গেছে তার। তবে মিসেস বন্যাকে একটু ভয় ভয় পাচ্ছে সে। আব্বাস আহমেদ ফের বললেন, তা কি যেন বলতে চাচ্ছিলে মামুনি? হাসি মুখটা আবার সিরিয়াস হয়ে গেল আরশির। সে কোমল কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার পাশাপাশি জবটাও কন্টিনিউ করতে চাচ্ছি। যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই, আমার বোনের কোনো ভাই নেই, তাই ওদের দায়িত্ব আমার। আমি আগের মতোই দায়িত্ব পালন করতে চাই। আব্বাস আহমেদ বুঝলেন আরশির চিন্তা, বললেন, পড়াশোনা তো তুমি করবেই মামুনি, আর জব কন্টিনিউ করতে চাইলে অবশ্যই করবে। তবে এখন তোমার পরিবারের জন্য আমরা আছি, এটা মনে রাখবে। আরশি মাথা নত করে বলল, আমি জানি, তবে আমি চাই না কেউ আমার পরিবারকে খোঁটা দিক। বলুক তারা আমার শ্বশুর বাড়ির ওপর নির্ভর করে চলছে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, আমার দুই পরিবারের খেয়াল রাখতে, তবে সেটা অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে। আরশির আত্মসম্মান বোধ, চিন্তা ভাবনা দেখে আরো একবার মুগ্ধ হলেন আব্বাস আহমেদ। বললেন, অবশ্যই আমি অনুমতি দিব, কেন দিব না। খুশি হলো আরশি, কিন্তু মিসেস বন্যা কিছু না বলায় চিন্তিত হলো সে। তবে কি মিসেস বন্যা অনুমতি দিবে না তাকে? আব্বাস আহমেদ যেন আরশির মনের কথা পড়ে ফেললেন। মিসেস বন্যার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো বন্যা? আমি জানি তুমিও আমোদ করবে না, কারণ ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি। শেষের কথাটা নিম্নস্বরে বললেন আব্বাস আহমেদ। মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন, এতে অমত করার কিছু নেই। আত্মনির্ভরশীল হওয়া খারাপ নয়, বরং প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত। ওর যদি ইচ্ছা হয় ও জব কন্টিনিউ করতে পারে, সেটা সম্পূর্ণ ওর ইচ্ছা। প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আনন্দে চোখ ছলছল করে উঠল আরশির। আবরার আসলেই ঠিক বলেছিল, তার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো, তবে উনি প্রকাশ করেন না। আব্বাস আহমেদ বললেন, জব কন্টিনিউ করতে চাইলে 1-2 সপ্তাহ পর করো, কেমন? আগামীকাল রিসেপশন পার্টি আছে, আর সপ্তাহ জুড়ে গেস্ট আসতেই থাকবে, তাই কয়েকদিন বাড়িতেই থেকো, ঠিক আছে মামুনি? আরশি কৃতজ্ঞ কণ্ঠে বলল, জি। আব্বাস আহমেদ খাবার খেয়ে উঠে গেলেন। টেবিলে এখন আরশি আর মিসেস বন্যা। মিসেস বন্যারও প্রায় শেষ খাওয়া। নতুন জায়গায় খাবার খেতে অস্বস্তি হচ্ছে আরশির। সে ভাবলো আর খাবে না। মিসেস বন্যা যেন আরশির মনের ভাবনা ধরে ফেললেন। হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একদানা খাবারও যেন অবশিষ্ট না থাকে। খাবার অপচয় করা মোটেও পছন্দ না আমার। হয়তো সে বাকিটাও খেতে লাগলো আরশি। আরশির অগোচরে মিটমিট করে হাসলেন মিসেস বন্যা। উনি বুঝতে পেরেছেন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আরশির। এই সময়টা যে উনিও পার করে এসেছেন। আরশির খাওয়া শেষ হতে মিসেস বন্যা আরশিকে উদ্দেশ্য করে বললেন, রুমে গিয়ে রেস্ট করো মেয়ে, বিকালে যখন ডাকবো তখন আমার রুমে আসবে। আরশি মাথা দোলালো। ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলো। রিফাকে ফোন করে ওর সাথে কথা বলে নিল। রিফা জানালো আবরারের গার্ডরা ওদের বাড়ির সামনে পাহারা দিচ্ছে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি। সে ভেবেছিল আবরারকে এই বিষয়ে বলবে, কিন্তু তার পূর্বেই আবরার ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। যেহেতু আবরারের সাথে তার জীবন জুড়ে গেছে, সেহেতু আবরারের শত্রুরা এখন তারও তার পরিবারেরও শত্রু। সারা দুপুর শুয়ে বসে কাটালো আরশি। মাঝে নিজের বন্ধুদের সাথেও কিছু সময় কথা বলেছে সে। বিকাল 5টা। মিসেস বন্যার রুমে বসে আছে আরশি। মিসেস বন্যা একটা প্যাকেট এনে আরশিকে দিলেন। আরশি কৌতূহল নিয়ে তাকালো প্যাকেটের দিকে। মিসেস বন্যা জিজ্ঞাসা করলেন, এই যে মেয়ে, শাড়ি পরতে জানো? অসহায় চোখে তাকালো আরশি। বুঝতে পারলো প্যাকেটে শাড়ি আছে, আর সে তো শাড়ি পরতে জানে না। মিসেস বন্যা যেন সবটা বুঝে গেলেন। গম্ভীর কণ্ঠে বললেন, নতুন বউ দেখতে প্রতিবেশীরা আসবে কিছুক্ষণের মধ্যে, আর বিয়ের পরের দিন শাড়ি ছাড়া বউকে দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে। তাই আজ কষ্ট করে শাড়িটা পরে নাও, এরপর থেকে যা ইচ্ছা পরতে পারো। না পারলে আমি পরিয়ে দিব শাড়ি। যাও, ফ্রেশ হয়ে আসো। আরশি মুখে মুগ্ধ চোখে তাকালো মিসেস বন্যার দিকে। না বলতেই তার সমস্যা কি করে বুঝে গেলেন মিসেস বন্যা। আরশি উৎফুল্ল মনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মিসেস বন্যার সময় নিয়ে সুন্দর করে আরশিকে শাড়ি পরিয়ে দিলেন, চুল বেনি করে দিলেন, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দিলেন। আরশিকে সম্পূর্ণরূপে তৈরি করে মুগ্ধ হয়ে আরশির দিকে তাকালেন মিসেস বন্যা। কালো শাড়িতে আরশিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ওই কাজল টানা চোখের দিকে তাকালে যেন চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে। কি মায়া মায়া চেহারা মেয়েটার। শুধু ফর্সা হলেই সুন্দর হওয়া যায় না, বরং কিছু কিছু মানুষের চেহারায় এমন মায়া থাকে যে সেই মায়াবী মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে যায়। হোক সেই মানুষটা কালো, শ্যাম বা ফর্সা।
তাদের বলা হয় প্রকৃত সুন্দর। তবে সেই সৌন্দর্য দেখার মতো চোখ আবার সবার থাকে না। কেউ দরজা নক করায় ধ্যান ভাঙল মিসেস বন্যার। একজন সার্ভেন্ট জানালো নিচে প্রতিবেশী মহিলারা এসেছে। মিসেস বন্যা তাদের নাস্তা দেওয়ার কথা বলে আরশির কাছে ফিরে আসলেন। শাড়ি ঠিকঠাক করে আরশিকে নিয়ে নিচে নামলেন উনি। আরশি মহিলাদের কোমল কণ্ঠে সালাম দিল। মিসেস বন্যা আরশিকে নিয়ে সোফায় বসলেন, কুশল বিনিময় করলেন প্রতিবেশী মহিলাদের সাথে। এমন সময় এক মহিলা খোঁচা মেরে বলল, ভাবি, মেয়ের চেহারা তো মোটামুটি ভালো, তবে গায়ের রং তো কালো। আবরারের সাথে তো কোনো দিক দিয়ে যায় না। আরেক মহিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আমরা তো ভেবেছিলাম আবরার যেমন সুন্দর তেমন সুন্দর মেয়ে বিয়ে করবে, এখন তো দেখি হয়ে গেল উল্টো। তারপরও শুনলাম মেয়ের নাকি বাপও নেই। এমন একটা মেয়েকে কি করে আবরার পছন্দ করলো? নিশ্চয়ই এই মেয়ে কোনোভাবে ফাঁসিয়েছে। এসব মেয়েদের কাজই তো এইটা। এবার আরেক মহিলা খুঁচিয়ে বলল, তা ভাবি, মেয়ের বাড়ি থেকে কি কি দিল? এই প্রশ্ন শুনে প্রথম কথা বলা মহিলাটা হেসে দিল, ব্যঙ্গ করে বলল, কি যে বলো না শিউলি, যে মেয়ের বাপ নেই সে মেয়ের পরিবার আবার কি দিবে? সামর্থ্য আছে নাকি কিছু দেওয়ার? অপমানে চোখ মুখ লাল হয়ে আসলো আরশির। তবুও মাথা নিচু করে থম মেরে বসে রইল সে। এই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখনো চুপ আছে সে। না হলে এতক্ষণে এই মহিলাদের অপমান করা খুঁচানো ছুটিয়ে দিত। মিসেস বন্যা কিছু বলবেন এমন সময় আরশির পাশে থপ করে বসে পড়ল কেউ। চোখ তুলে তাকালো আরশি। আবরারকে দেখে চোখে পানি চলে আসলো আরশির। তবে চোখের পানি চোখের মাঝেই লুকিয়ে রাখলো সে, বাইরে গড়াতে দিল না। আবরার একবার আরশির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রতিবেশী মহিলাদের দিকে ঘাড় কাত করে তাকালো। আবরারকে এভাবে তাকাতে দেখে থতমতো খেলো মহিলাগুলো। বাঁকা হাসলো আবরার, বলল, আমার বউকে নিয়ে আপনাদের বড্ড চিন্তা দেখছি। তা সংসারটা কি আমি করব না আপনারা করবেন? আর কি যেন বলছিলেন? আমার বউয়ের গায়ের রং কালো, তা ফর্সা রঙের উপকারিতাগুলো যদি একটু বলতেন। আঙ্কেলরা বুঝি আপনাদের সুন্দর গায়ের রং ধুয়ে প্রতিদিন 1 গ্লাস করে পানি পান করেন? হবে হয়তো। এই জন্যই তো রাহেলা আন্টির চেহারাটা দিন দিন কেমন কালচে হয়ে যাচ্ছে, আর আঙ্কেল দিন দিন সুদর্শন হচ্ছেন। ঠিক বলেছি তাই না রাহেলা আন্টি? ফুঁসে উঠলেন রাহেলা নামক মহিলা। এটা ঠিক তার রূপ দিন দিন নাই হয়ে যাচ্ছে। তাই বলে আবরার তাকে এভাবে খোঁচাবে? চাইলেও কিছু বলতে পারলেন না তিনি, কারণ আবরারের পাওয়ার আর রাগকে ভয় পান তিনি। মিসেস রাহেলার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার, বলল, ইস, সত্যি কথা বলে ফেললাম মনে হয়। তা যাই হোক আন্টি, আমি কিন্তু এমনিতেই যথেষ্ট সুন্দর, তাই বউয়ের গায়ের রং ধুয়ে পানি খেয়ে সুন্দর হওয়ার প্রয়োজন নেই। মহিলাগুলো কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তাদের চুপ দেখে আবরার ফের বলে উঠল, কবে ছাড়ছেন এসব নিকৃষ্ট কাজ? একটা মেয়ের বাবা নেই, সেই মৃত বাবাকে টেনে আপনারা আজে বাজে কথা বলছেন। আপনাদের বাপ টেনে আমি যদি এখন কিছু বলি সহ্য করতে পারবেন? পারবেন না। আর রইল রং রূপের কথা, রূপ যৌবন যে স্থায়ী নয় তার প্রমাণ নিজেদের দিকে তাকালেই দেখতে পাবেন। আর কি যেন বলছিলেন? ওর পরিবার আমাদের কি দিয়েছে? ওর মা আমার হাতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের মেয়েকে তুলে দিয়েছেন। এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে কি? আমার মনে হয় না কোনো পিতামাতার কাছে সন্তানের চেয়ে মূল্যবান কিছু আছে। যাই হোক, এসব আপনাদের মতো বিকৃত মস্তিষ্কের মানুষের মাথায় ঢুকবে না। আপনারা বউকে দেখতে আসেননি, এসেছেন বউয়ের কি আছে কি নেই এসব নিয়ে খুঁচি করতে। তবে ওয়ার্ন করে যাচ্ছে, আমার বউয়ের ব্যাপারে আর একটা বাজে কথা যেন আমার কানে না আসে। প্রথমবার ভুল করে পার পেয়েছেন, নেক্সট টাইম পাবেন না। কথা শেষ করে উঠে দাঁড়ালো আবরার। আরশির হাতের কবজি টেনে দাঁড় করালো আরশিকে। এতক্ষণ মুগ্ধ হয়ে আবরারের দিকে তাকিয়েছিল আরশি, কিন্তু হুট করে এভাবে হাত চেপে দাঁড় করানোর কারণে হাতে ব্যথা পেল সে। আবরার মহিলাদের দিকে তাকিয়ে বলল, আমার বউটাকে নিয়ে গেলাম আন্টিরা। আজ আমার বউটাকে বড্ড বেশি সুন্দর লাগছে, চোখ ফেরানো মুশকিল হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের সামনে বসে বউয়ের দিকে তাকিয়ে থাকি তাহলে তো আপনারা আমাকে বেহায়া বলবেন। তাই বউকে নিয়ে রুমে যাচ্ছি, তারপর শান্তিতে বসে দেখবো। আপনারা কিন্তু নাস্তা করেই যাবেন, ওকে? আবরারের কথা শুনে আরশির কান যেন জ্বলে উঠল। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। সেদিকে পাত্তা নেই আবরারের। সে আরশির হাত ধরে টেনে নিয়ে আসতে চাইলো, কিন্তু দেখলো আরশির শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারছে না। তাই ফট করে আরশিকে কোলে তুলে নিল আবরার। চমকে উঠল আরশি, শরীরে মৃদু কম্পন অনুভব করলো সে। মাথা উঁচু করে দেখলো মহিলাগুলো হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় আরো সিটিয়ে গেল আরশি। বিড়বিড় করে বলল, বেহায়া পুরুষ মানুষ এতটা বেহায়া কি করে হয়? আরশি বিড়বিড় করে বললেও তা আবরারের কান অবধি ঠিক পৌঁছালো না। সে আরশিকে নিয়ে উপরে উঠতে উঠতে ফিসফিস করে বলল, বেহায়া হয়েছে তোমার কারণে মিসেস অদ্ভুত চোখবাড়ি। তোমার এই আঁখি জোড়ার দিকে তাকিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের বেহায়া হয়েছি। এখন দোষটা কার বলো তো? আমার?
আমার না, তোমার। বাধ্য করেছো তুমি আমাকে বেহায়া হতে। অবাধ্য হয়েছে আমি শুধু তোমারই জন্য।